হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের লেখিকা স্বাতী চক্রবর্তীর লেখা জমিদার বাড়ির আনাচে কানাচে গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটি শুনে নেওয়া যাক। তুই যেভাবে ওকে দেখতে পেয়েছিস, এভাবে এর আগে ওকে কেউই দেখতে পায়নি। তবে বড় বৌমা যখন সুস্থ ছিল তখন ওর কথা খুব বলতো। বড়দির এইরকম অবস্থা হলো কিভাবে পিসিমা? এমনিতে তো সবই ঠিক ছিল বলে পিসিমা দাদামণির মুখের দিকে তাকালো। পিসিমা তাকাতে দাদামণি মাথাটা নিচু করে বসলেন। আসলে আমাদের বড় বৌমা খুবই স্পষ্টবাদী ছিল। কাজের লোকদের ওপরেও কোনো অত্যাচার হলে না ও চুপ করে থাকতে পারত না। আর ছোট খোকা ওর কাকামণির আদরে বড়ই অশান্ত প্রকৃতির মানুষ হয়ে উঠেছে। কোনো মানুষের সাথে ভালো আচরণ করতো না, বিশেষ করে কাজের লোকদের সাথে। কোনো কাজের লোককে নাকি ও মারধর করেছিল, তাই নিয়েই বিরোধ বাঁধে বড় বৌমার সাথে। সেজন্য ব্রজ আবার বড় বৌমাকে খুব বকাবকিও করে। তারপর থেকেই না ও অসুস্থ হয়ে পড়তে থাকে। তাতেই এরকম হয়ে যায় বড়দির। পিসিমা বললেন, না তা নয়, এর কিছুদিন পর একদিন ওকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ওকে ওই বাইজি মহলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। সেই থেকেই না ও এরকম হয়ে গেছে। তারপর আমি বাবার কথা জানতে চাইলে পিসিমা বলেন, তুই কি কেবল এই কথাই জানবি, মেয়েটার কথা শুনবি না? এই কথা বলে পিসিমা ওনার দাদুর দাদু ভবানী কিশোর রায়ের সময়ের ঘটনা বলতে শুরু করলেন। জমিদার ভবানী কিশোর রায়, মানে যার প্রতাপে নাকি তার অধীনস্থ প্রজারা সব সময় তটস্থ হয়ে থাকত। সেই সময় ভারতবর্ষে ব্রিটিশ সরকারের রাজত্ব কায়েম ছিল। উনি ছিলেন ব্রিটিশ ভক্ত জমিদার। ওনার ব্রিটিশ ভক্তির সবচেয়ে বড় কারণ ছিল ওনার বন্ধু স্যামুয়েল ম্যাকেঞ্জি ও তার বোন ডোলোরাস ম্যাকেঞ্জি। ব্রিটিশ আমলে খুবই অল্প বয়সে লবণের ব্যবসা শুরু করে প্রচুর অর্থ লাভ করে এই জমিদারের পত্তন করেন ভবানী কিশোর রায়। এই কাজে ওকে প্রচুর সাহায্য করেন ওর বন্ধু স্যামুয়েল। স্যামুয়েল ছিলেন তখনকার ব্রিটিশ সরকারের অধীনে রাজস্ব বিভাগের একজন পদস্থ অফিসার। এই স্যামুয়েল ম্যাকেঞ্জি খুব অল্প বয়সেই নিজের ভাগ্যের সন্ধানে ভারতে আসেন, আর সাথে নিয়ে আসেন নিজের বোন ডোলোরাসকে। ওদের মা মারা যাওয়ার পরে বাবা আবার বিয়ে করেন, তাই বোনও ও দাদার সাথে এদেশেই চলে আসেন। ব্যবসার সূত্র ধরেই ওদের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রচুর মেলামেশা, একসাথে ওঠা বসা, শিকার করা, এসব ছিল ওদের জীবনের অঙ্গ। এইভাবেই মেলামেশার মধ্যে ভবানীর ভালো লাগতে শুরু করে ডোলোরাসকে। ডোলোরাস তো এদেশীয় মেয়েদের মতো নয়, খুব খোলা মনেই মিশত ভবানী কিশোর রায়ের সাথে। খুব সুন্দর দেখতে ছিল ডোলোরাস। ভবানী কিশোর রায় খুব ভালোবেসে ফেলেছিলেন তাকে। মনে মনে বিয়ে করার সিদ্ধান্তও নেন। ভেবেছিলেন যে এত ভালো বন্ধু যখন, তখন নিশ্চয়ই এই সম্পর্ক আনন্দ সহকারেই মেনে নেবে স্যামুয়েল। এসব চিন্তা করে উনি যখন বন্ধুর কাছে মনের কথা ব্যক্ত করেন, তখন স্যামুয়েলের কাছে জানতে পারেন যে ওদের বাবা ডোলোরাসের জন্য ওদের দেশে পাত্র ঠিক করেই রেখেছেন বেশ কিছুদিন আগে থেকেই। কয়েক মাসের মধ্যেই ও নিজের দেশে ফিরে যাবে নতুন জীবন শুরু করার জন্য। ভবানী কিশোর রায় এরকম যে হবে কল্পনাও করতে পারেননি। ডোলোরাসের তার সাথে খোলামেলা মেশাকে ওরও ভালোবাসার সম্মতি রয়েছে বলেই ধরে নিয়েছিলেন। সেজন্য ডোলোরাসও এ ব্যাপারে কোনো অসম্মতি জানায়নি বলে মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলেন। রাগে দুঃখে ভেঙে পড়েছিলেন ভবানী। কিন্তু জমিদারি ব্যবসা
এসব বজায় রাখতে গেলে এরকম উপকারী বন্ধুর সাথে সম্পর্কও খারাপ করা যায় না। এই সময় ভবানীর জীবনে পরিণয়ের সূত্র ধরে পরমেশ্বরীর আবির্ভাব ঘটে। গরিব ঘরের খুব সুন্দরী মেয়ে ছিলেন পরমেশ্বরী। মেয়েকে বিয়ে দেওয়ার সঙ্গতি ছিল না বাবার। এক পরিচিত বয়স্কা মহিলার মধ্যস্থতায় ভবানীর সাথে পরমেশ্বরীর বিয়ে হয়। পরমেশ্বরী ছিল খুবই শান্ত স্বভাবের। মমতায় ভালোবাসায় ভরিয়ে সবাইকে আপন করে নেওয়ার ওর সহজাত ক্ষমতা ছিল। ওর যত্নে, আদরে, ভালোবাসায় ভবানী ডলোরাসের দুঃখ ভুলতে পেরেছিল। 8 ভাই বোনের বৃহৎ সংসারে ভবানী ছিলেন মধ্যম সন্তান। জমিদারি শুরু করার পর পরিবারের আর কারো সাথে কোনো যোগাযোগ ছিল না। শুধু সাথে রয়ে গেছে ওর সব থেকে ছোট ভাই হরিশ কিশোর রায়, যে ওর থেকে 16 বছরের ছোট। জমিদার ভবানী কিশোর রায়ের বড় আদরের এই ছোট ভাইটি। হরিশের যখন 11 বছর বয়স, তখন ওদের মা মারা যান। তারপর থেকেই ছোট ভাইটাকে ভবানী নিজের হাতে করেই বড় করে তোলেন। পরমেশ্বরীর কাছে এই ছোট্ট দেওরটি নিজের ছেলের থেকে কোনো অংশে কম ছিল না। ছোট বয়সে মা হারানো হরিশ মায়ের মতোই আঁকড়ে ধরেছিল পরমেশ্বরীকে। বৌঠান ছাড়া তার কিছুই চলত না। দাদার শাসন থেকে রক্ষা করা, আবদার রক্ষা করা, সব ছিল তার বৌঠানের কাছে। এদিকে স্যামুয়েলও তার বোন ডলোরাস চলে যাওয়ার পর এদেশীয় নিচু বর্ণের মেয়ে পার্বতীকে বিয়ে করে ফেলেন। পার্বতীর বাবা রামধন ওর বাড়িতে মালির কাজ করত। পার্বতীও মাঝে মাঝে আসত। চাপা গায়ের রং হলেও সদ্য যৌবনা পার্বতীকে দেখতে বেশ ভালোই ছিল। ওর রূপে মন মজল স্যামুয়েলের। ওদের মহল্লায় গিয়ে পার্বতীকে বিয়ে করে এনে ঘরে তুলল। সুরা আর নারী, এই দুই বিষয়ে দুই বন্ধুরই আসক্তি ছিল খুব প্রবল। বনে জঙ্গলে জন্তুদের শিকারের সাথে সাথে মেয়েদেরও ধরে নিয়ে আসতো এই দুই বন্ধু। এছাড়াও নানান জায়গা থেকে বাইজি আনানো হতো জমিদারির ঠাট বাট বজায় রাখার জন্য। জমিদার ভবানী কিশোর রায় যখন বিশাল এলাকা জুড়ে তার জমিদার বাড়িটি বানান, তার মধ্যে সুবিশাল একটি জলসাঘর আর বাইজিদের থাকার জন্য মহলও তৈরি করান, যাতে বাইরে থেকে বাইজিদের আনিয়ে সেখানে রাখা যায়। প্রায় প্রতি রাতেই দুই বন্ধু নানা রকম আনন্দে মেতে উঠতেন, আর প্রজারা যোগান দিত সেই আনন্দের মাসুল। এদিকে পরমেশ্বরীর কোল আলো করে এলো 3 সন্তান। 3 ছেলের আর দেওর হরিশের দেখাশোনা করতে করতেই ও সময় কেটে যেত। ভবানীর জীবনযাত্রা ওর একদমই ভালো লাগতো না। ঠান্ডা স্বভাবের মানুষ পরমেশ্বরী কিছু বললেও ভবানী শুনতেনও না। পরমেশ্বরীর পরোপকারী স্বভাবের জন্য নানা সুবিধা অসুবিধা জানাতে প্রজারা ওর কাছেই আসত। সব মেটানো তো ওর পক্ষে সম্ভব ছিল না, তবুও যতটুকু পারতেন মেটানোর চেষ্টা করতেন পরমেশ্বরী। ভবানীও এই ব্যাপারে কখনোই বারণ করতেন না নিজের স্ত্রীকে। তাই পরমেশ্বরী প্রজাদের ভালোর জন্য কিছু বললে তার কিছুটা অন্তত রাখার চেষ্টা করতেনই। পরমেশ্বরীর 3 ছেলের কাছে হরিশ তো শুধু কাকা নন, খেলারও একজন সাথী। হরিশ ধীরে ধীরে বড় হয়ে ওঠে। হরিশ বয়সের সাথে সাথে সুন্দর মন আর স্বভাব নিয়ে এক সুন্দর যুবক হয়ে উঠছে। ওর ধ্যান জ্ঞান ছিল বৌঠান আর দাদা। বৌঠানের আদর যত্ন তো ছিলই। ভবানীও প্রচণ্ড আদরের এর ভাইয়ের গায়ে কোনো আঁচ লাগতে দিতেন না। হরিশ সব সময় বইপত্র নিয়েই ব্যস্ত থাকতেন। তবে অবশ্য দাদাকে অনেক করে বলে কয়ে মাঝে মধ্যে দাদার সাথে শিকারেও যেতেন। ভবানী ছিল নাম করা শিকারী, কিন্তু যখন ভাইকে নিয়ে শিকারে যেত কখনো স্যামুয়েলকে সঙ্গে নিত না। ভবানী কখনোই স্যামুয়েলকে নিজের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করাননি। প্রথম প্রথম স্যামুয়েল ইচ্ছা প্রকাশ করলেও নানা অজুহাতে এড়িয়ে যেতেন। বাঘও শিকার করেছেন ভবানী কিশোর রায়, এছাড়াও অন্যান্য জন্তু তো রয়েছেই। তখন ওর প্রজাদের মুখে মুখে প্রচারিত ছিল যে ওর হাত থেকে শিকার
কখনো ফসকে পালাতে পারে না। এইভাবেই চলছিল জমিদারি। সমস্যা শুরু হলো স্যামুয়েলের পরিবারকে কেন্দ্র করেই। ডলোরাসের চলে যাওয়ার পরও যে কারণেই হোক, স্যামুয়েল আর ভবানীর বন্ধুত্ব কিন্তু অটুট ছিল। কিন্তু স্যামুয়েল অনেক ডাকলেও ভবানী আর ওদের বাড়িতে কখনো যেত না, নানা অজুহাতে এড়িয়ে যেত। এমনকি ওর বউ পার্বতীকেও ভবানী কোনোদিন দেখেনি। স্যামুয়েলের পার্বতীকে বিয়ে করার পর প্রায় 14-15 বছর কেটে যায়। এই সময় একদিন স্যামুয়েল এসে ভবানীকে জানায় যে ও ইংল্যান্ডে ফিরে যেতে চায়, কেননা ওর বোন ডলোরাস নাকি অনেক দিন থেকে ওকে ফিরে যাওয়ার জন্য বলছে। তাই ও ঠিক করেছে অনেক দিন তো হলো, এবার একেবারের জন্যই নিজের দেশেও ফিরে যাবে। তাই বন্ধুকে অনুরোধ করে যে পার্বতী এবং ওর মেয়ে রেবেকাকে ও জমিদার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। ভবানী এতদিন জানতই না যে স্যামুয়েল আর পার্বতীর কোনো মেয়েও আছে। স্যামুয়েল বলে ইংল্যান্ডে নাকি ওদের নিয়ে যাওয়া সম্ভব নয়। ভবানী তখন বাইজি মহল ফাঁকা থাকায় ওখানেই ওদেরকে থাকতে দেয়। ফুটফুটে 15 বছরের মেয়ের হাত ধরে পার্বতী জমিদার বাড়িতে পা দেন। পার্বতীর মেয়ে রেবেকাকে দেখতে একেবারেই মায়ের মতো নয়। মাথা ভর্তি বাদামি চুলের ঢল কোমর ছুঁয়েছে, একেবারে ধবধবে গায়ের রং, গোলাপি ঠোঁট আর বড় বড় চোখের দৃষ্টিতে যেন দুনিয়ার বিস্ময় লুকিয়ে রয়েছে। খুব মিষ্টি ছিপছিপে চেহারার এই মেয়েটিকে পরমেশ্বরীরও খুব ভালো লেগে যায়। চেহারার মতো স্বভাবেও খুব মিষ্টি মেয়েই রেবেকা। প্রায় এসে ভবানীর ছেলেদের সাথে খেলায় মেতে ওঠে। পার্বতী বকাবকি করলে পরমেশ্বরী কাছে টেনে নেন রেবেকাকে। বাইজি মহলে থাকলেও প্রায় সব সময় জমিদার বাড়ির ভেতর মহলেই পড়ে থাকে রেবেকা। হরিশেরও খুব ভালো লাগে এই প্রাণবন্ত মেয়েটাকে। কোনো জড়তা নেই ওর মধ্যে। হরিশ যখন বইপত্রে ব্যস্ত থাকে তখন মাঝে মধ্যেই ওর ঘরে হানা দিয়ে বকবক করতে থাকে, বইপত্র ঘাটাঘাটি করে। হরিশেরও ওর এই ছেলে মানুষই খুব ভালো লাগে। হাসাহাসি গল্পে জমে ওঠে ওরা দুজনে। হরিশ বেশ কিছুটা বড়ই রেবেকার থেকে, কিন্তু তাতে ওদের বন্ধুত্ব গড়ে উঠতে কোনো অসুবিধেই হয়নি। দেখতে দেখতে 2-1 বছর গড়িয়ে যায়। রেবেকা আরো খানিকটা বড় হয়ে ওঠে। এত সুন্দর দেখতে হয়ে উঠছে দিন দিন যে ওর দিক থেকে চোখই ফেরানো যায় না। এমনিতেই বয়সের তুলনায় ওকে বেশ বড় বড়ই দেখতে লাগতো। হরিশ আর রেবেকার এই মেলামেশা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে মিষ্টি ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। হরিশকেও দেখতে বেশ সুন্দর। ওদের দুজনকে একসাথে মানাতও খুব। ওরা দুটিতে যখন হাসি গল্প আর খুনসুটিতে মেতে থাকতো তখন প্রাণ ভরে ওদেরকে দেখত পরমেশ্বরী, আর ভবিষ্যতের একটা সুখ চিন্তায় বিভোর হয়ে থাকতো। তখনও পরমেশ্বরী বুঝতেই পারেনি যে ওর এই সুখ চিন্তা শুধু কল্পনা হয়েই রয়ে যাবে, বাস্তবে আর কোনোদিনও রূপান্তরিত হবে না। জমিদার ভবানী কিশোর রায়কে জমিদারি এবং ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়শই বাইরে কাটাতে হতো। পার্বতী আর রেবেকাকে স্যামুয়েল এখানে পাঠানোর পরে ওদের সাথে ভবানীর 2-1 বারই দেখা হয়। স্যামুয়েলের সাথে 15-16 বছর কাটানোর পরে পার্বতীর চেহারার আর সেই চটক ছিল না। তবে বন্ধুর মেয়ে ছটফটে রেবেকাকে খুবই ভালো লাগে ভবানীর। স্যামুয়েল ওদেরকে এভাবে ছেড়ে চলে যাওয়ার জন্য মেয়েটাকে দেখে বড় মায়া লাগে ওর। জানে যে পরমেশ্বরীর স্নেহের ছায়ায় ওরা ভালোই থাকবে। এবার বেশ কিছুদিন পর বাড়িতে ফেরেন ভবানী। নিজের ঘরের বারান্দায় অলস মুহূর্তের কিছুটা সময় কাটাচ্ছিলেন। এই অবসর তার জীবনে বড় কমই জোটে। এই সময় একটা শীষের আওয়াজে নিচের বাগানের দিকে নজর পড়ে। খুব সুন্দর একটা মেয়ে শীষ দিতে দিতে বাগান পার হয়ে ভেতর মহলের দিকেই আসছে। শীষ বাজাতে বাজাতে ওপরে উঠে এসে ওকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে মেয়েটা। তবে সেটা খুবই ক্ষণিকের। রেবেকা নিজের সহজাত ভঙ্গিতে একগাল হেসে বলল, হো জমিদার খুড়ো, আপনি এসে গেছেন। এগিয়ে এসে প্রণাম করলো ভবানীকে। ও বলল, আমায় আপনি চিনতে পারছেন না? আমি রেবেকা। ভবানী একটু অস্বচ্ছন্দভাবে বলল,
ও, তুমি রেবেকা? এখানে কোথায় যাচ্ছ? আমি খুড়ির কাছে এসেছি যে। রেবেকা চটপট জবাব দিয়ে চলে যায়। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে ভবানী। এই কাকে দেখলো? এই যে অবিকল ডোলোরাসের মতো দেখতে, কথায় সেই খোলামেলা আচরণ, সেই একই রকম সপ্রতিভ ভাব। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ভবানী। পুরনো রাগ আবার শিরায় শিরায় বয়ে যেতে শুরু করলো। ধীরে ধীরে নিজেকে ঠান্ডা করলো সে। ভবিষ্যতের কিছু চিন্তা ভাবনা ব্যস্ত করে তুলল ওকে। পরের দিন প্রায় বছর দুয়েক পরে আবার বাইচি মহলে পা পড়ল ভবানীর। ভবানীকে দেখে পার্বতী একটু আশ্চর্যই হলো। যাই হোক, আশ্রয়দাতা জমিদারের যোগ্য সম্মান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ভবানী ওদের খোঁজ খবর নিয়ে রেবেকার সাথে একটু গল্প করেই চলে গেল। এরপর প্রায়ই ভবানী ওদের কাছে যেতে লাগলো। রেবেকা বাবার স্নেহ থেকে বহুকাল বঞ্চিত ছিল। ভবানীর এই ওর সাথে গল্প করা, ওদের খোঁজ খবর নেওয়া, ওর বাবার কাছ থেকে না পাওয়া সেই স্নেহের জায়গাটা পূর্ণ হয়ে উঠেছিল। একদিকে হরিশের ভালোবাসা আর অন্যদিকে বাবার বন্ধুর কাছ থেকে পাওয়া পিতৃস্নেহ ওকে একেবারে আনন্দে পরিপূর্ণ করে তুলেছিল। হরিশের সাথে নদীর ধারে ঘুরে বেড়িয়ে ভাওয়াইয়া গানের সুর শিশে বাজিয়ে ভালোই কেটে যাচ্ছিল রেবেকার দিন। কিন্তু পরমেশ্বরীর অদ্ভুত লাগছিল ভবানীর আচরণ। এক তো ভবানী এতদিন বাড়িতে থাকার মানুষ নন, তারপর আবার ঘন ঘন বাইচি মহলে রেবেকাদের তদারকি করতে যাওয়া। এতদিন তো ওদের সবকিছু পরমেশ্বরই দেখে এসেছে, কিন্তু হঠাৎ হলো কি যে উনি নিজে যেতে শুরু করেছেন। আরও একটা ব্যাপার পরমেশ্বরী ভালো লাগে না। ওইটুকু ছটফটে মেয়েটা যখন বাবার সাথে কথা বলার ভঙ্গিতে ভবানীর সাথে কথা বলতে থাকে, ভবানী তখন এক অদ্ভুত দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে আর যাই থাক, বাবার স্নেহের ছায়া পরমেশ্বরীর চোখে পড়ে না। এই সব পরমেশ্বরীর একদম ভালো লাগে না। তাই পরমেশ্বরী আর দেরি না করে একদিন সুযোগ বুঝে মনের কথাটা বলেই ফেললেন ভবানীর কাছে। দেখো, হরিশকে তো আমি নিজের হাতে বড় করে তুলেছি। আমি না একজনকে পছন্দ করে রেখেছি হরিশের জন্য, তার সাথেই আমি হরিশের বিয়ে দিতে চাই। হরিশ জানে? না, হরিশ এখনো জানে না, তবে আমি জানি বৌঠানের পছন্দ করা মেয়েকে ওর অপছন্দ হবে না। তবে ওদের ভালোবাসার কথা কিন্তু জানায় না ভবানীকে, যদি আবার অসন্তুষ্ট হন। তা হরিশের জন্য কাকে পছন্দ করেছো? রেবেকাকে। ওকে জমিদার বাড়ির বউ হয়ে ওঠার জন্য অনেক কিছু শেখাচ্ছি আমি, ও যাতে যোগ্য হয়ে উঠতে পারে। ওদের দুটিকে মানায়ও খুব সুন্দর। চুপচাপ সবকিছু শোনে ভবানী, তারপর নিজের স্ত্রীকে বলেন, তোমায় আর ওইসব নিয়ে মাথা কামাতে হবে না। এটা জমিদার বাড়ি, এর একটা আলাদা রকম ঐতিহ্য থাকে, সেই অনুযায়ী যেটা করার আমি তাই করব। পরমেশ্বরীর মনটা কু ডেকে ওঠে। হরিশকেও জানায় তার দাদার মনোভাবের কথা। হরিশ কোনো দিন দাদার কথা অমান্য করেনি। ও এতটাই ভালোবেসে ফেলেছিল ওই সোজা সরল ভালোবাসার কাঙাল মেয়েটাকে যে কিছুতেই ওকে ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে পারে না। হরিশ চিন্তা করে যে যেভাবে ও শিকারে নিয়ে যাওয়ার জন্য দাদাকে রাজি করায়, সেইভাবেই লজ্জা বিসর্জন দিয়ে এ ব্যাপারে ও নিজেই দাদাকে বলবে। দাদা তাহলে ঠিকই মত দেবে, কিন্তু সেভাবে দাদাকে কিছু বলে ওঠার সুযোগই পায় না হরিশ। হরিশ আর রেবেকার ব্যাপারে জানার দুদিন পরে ভবানী পরমেশ্বরীর সামনেই ডেকে পাঠান ভাইকে। হরিশ এলে ভবানী বলে, অনেকদিন তো পড়াশোনা নিয়ে কাটালে, আমি একলা সব দিক দেখে উঠতে পারছি না। এবার থেকে ব্যবসার খানিকটা দিক তোমাকেই দেখতে হবে। কাল আমি মহাল দেখতে যাব সুধীরকে সাথে নিয়ে।
পরের দিন সকাল সকালই ফিরে আসব, আর তখন তুমি রশিদের সাথে জলপাইগুড়ি রওনা দেবে। হাতে একদিন সময় আছে, বৌঠানের সাথে নিজের জামা কাপড় গুছিয়ে নাও। ওখানে মাসখানেকের মতো তোমায় থাকতেও হবে। এই সময় পরমেশ্বরী কিছু বলে উঠতে যায়, কিন্তু ভবানীর ঠান্ডা চোখের দৃষ্টি ওকে চুপ করিয়ে দেয়। কি কি কাজ তোমাকে ওখানে করতে হবে রশিদ সেসব তোমায় শিখিয়ে দেবে। আমার কাছে অনেকদিন ধরেই গোমস্তার কাজ করছে ও। ওর সাথে থাকলে তোমার কোনো অসুবিধেই হবে না। হরিশ কিছুই বলে উঠতে পারে না দাদাকে। ওর চোখ দিয়ে শুধু টপ টপ করে জল ঝরে পড়ে। সেদিকে চোখ না দিয়ে ভবানী বলে, খুব বেশি দিনের তো ব্যাপার নয়, আশা করি এর মধ্যেই তোমার অনেকটা শেখা হয়ে যাবে। হরিশ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে গেলে সাহসে ভর করে আবার ওদের বিয়ের কথাটা তোলে পরমেশ্বরী। ভবানী পরমেশ্বরীকে ডোলোরাসকে ওর বিয়ে করতে চাওয়ার ঘটনা বলেন। পরমেশ্বরী বলেন, এতে ওদের কি দোষ? ফুলের মতো নিষ্পাপ ওরা, ওদের কেন কষ্ট দেবেন? তাছাড়া স্যামুয়েল তো ওদের কোনো খোঁজ খবরও রাখে না। সব থেকে বড় কথা হলো ওই মেয়ের মা পার্বতী নিচু বর্ণের মেয়ে, তাই ওই মেয়ে বাড়ির বউ হয়ে আসার কখনোই উপযুক্ত নয়। এটা আপনি কি বলছেন? ওর বাবা তো স্যামুয়েল, ওর তো এদেশীয় মতে পার্বতীর সাথে বিয়েও হয়েছিল, তাহলে অসুবিধাটা কোথায়? আপনিও তো ডোলোরাসকে এ বাড়ির বউ করে আনতেই চেয়েছিলেন। এছাড়া আর একটা কথাও আপনাকে বলা হয়নি, হরিশ আর রেবেকা দুজনেই দুজনকে খুব ভালোবাসে। এই বিয়ে না হলে ওরা একেবারেই ভালো থাকবে না। ফিরিঙ্গিদের আবার ভালোবাসা? ওরা জানে শুধু ব্যবহার করতে। যতক্ষণ নিজের স্বার্থ থাকবে ততক্ষণই ওদের বন্ধুত্ব, ওদের ভালোবাসা। কিন্তু ও তো পুরো ফিরিঙ্গি না। ও জন্ম তো এদেশেই, বড় হয়ে ওঠাও এদেশে, এদেশের রক্তও তো ওর শরীরে বইছে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। এই ব্যাপারে আমার কথা নড়চড় হবে না, আর ওদের জন্য তোমাকে ভাবতেও হবে না। আমি ওদের জন্য খুব ভালো বন্দোবস্ত করে দেব, কোনো অসুবিধেই রাখবো না। পরমেশ্বরী কিছুতেই ভবানীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। ও বুঝতে পারে যে হরিশ আর রেবেকা একে অপরকে ছাড়া কিছুতেই ভালো থাকবে না, আর যাকে কিনা নিজের ছেলের মতো এতদিন লালন পালন করেছেন, বিনা দোষে তাকে শাস্তি তিনি কিছুতেই পেতে দেবেন না। ভবানীর কথা ওর ভালো লাগেনি, যেন মনে হলো যে কোনো অজুহাতে এই বিয়েটা বন্ধ করাই ওর আসল লক্ষ্য। এই বিয়ে বন্ধ করে ওর কোন লক্ষ্যই বা পূরণ হবে? এই বিয়ে বন্ধ করে দিলে ওদের দুজনেরই ভালো হবে না, তাই যেভাবেই হোক এই বিয়ে দিতেই হবে পরমেশ্বরীকে। পরের দিন সকালেই ভবানী নায়েবকে সাথে নিয়ে মহাল পরিদর্শন করতে বেরিয়ে যায়। তারপরই পরমেশ্বরী ওদের বিয়ের তোড়জোড় শুরু করে দেন। ছটফটে মেয়ে রেবেকা বুঝে উঠতে পারে না যে হলোটা কি। খুড়ি ওর জমিদার খুড়োকে বাদ দিয়েই আজই ওদের বিয়ে কেন দিচ্ছেন? জমিদার খুড়ো তো বেশ ভালো, মাঝে মাঝে ওর সাথে কত গল্প করত। খুড়ির কাছে জানতে চাইলে বলছেন যে ওসব পরে শুনিস, তার আগে আজ রাতেই নাকি তোর আর হরিশের বিয়ে হবে, তার জন্য তৈরি হ। পার্বতীও চুপ করে যায়। পরমেশ্বরীর কাছে সব শুনে বুঝে উঠতে পারে না যে কাজটা ঠিক হচ্ছে কিনা। এইসব কাণ্ডে একমাত্র নিশ্চিন্ত ছিল হরিশ। হরিশ জানে যে ওর সব আবদার বৌঠান এভাবেই দাদাকে লুকিয়ে অনেকবার রেখেছে। পরে দাদা জেনে শুধুমাত্র কপট রাগ প্রকাশ করতেন। ছোটবেলায় বুঝতে পারতো না, তবে বড় হয়ে সবই বুঝতো। এতেও তাই হবে ভেবে নিশ্চিন্তেই এতদিনের স্বপ্ন পূরণের আনন্দে মেতেছিল। জমিদার বাড়ির অনেক পুরনো কর্মচারী এই কাজ করতে না করেছিলেন পরমেশ্বরীকে। এমনকি রাধা গোবিন্দের মন্দিরের পুরোহিত মশাইও জমিদার ভবানী কিশোর রায়ের অনুপস্থিতিতে তার ভাইয়ের বিয়ে দিতে নিজের ভয়ের কথা জানান পরমেশ্বরীকে। কিন্তু পরমেশ্বরীর এতদিনের বিবাহিত জীবন
ওকে নানা সিদ্ধান্ত নিতে এবং তার প্রয়োগ করতে শিখিয়েছে। ভবানীর অনুপস্থিতিতে প্রয়োজনে অনেক কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে পরমেশ্বরীকে। তাই এক্ষেত্রেও সিদ্ধান্ত বদল করে না পরমেশ্বরী। পুরোহিত মশাইকে বলেন যে আপনার কোনো ভয় নেই, আমি সব সামলে নেব। সেদিন রাতেই হরিশ আর রেবেকার রাধা গোবিন্দের মন্দিরে বিয়ে হয়ে যায়। বিয়ে শেষ হতে প্রায় মধ্যরাত পার হয়ে যায়। পরের দিন সকালের দিকেই ফিরে এলো ভবানী। বাড়িতে ঢোকার আগেই হরিশের বিয়ের খবর জানতে পারে সে। বাড়িতে এসে ভাইয়ের ঘরে যাওয়ার সময় পরমেশ্বরী কিছু বলতে গেলে হাত তুলে ওকে থামিয়ে বলে, আমি সব শুনেছি। তারপর হরিশের ঘরের দিকে এগিয়ে গেলেন। দাদার জন্য একটু অপেক্ষা করতে পারলি না ভাই? জমিদার বাড়ির ছেলের এইভাবে বিয়ে হয় নাকি? দাদার কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে হরিশ। দাদার কোনো কথার কোনো উত্তরই সে দিতে পারে না। ভবানী বলে, যাগে, যা হওয়া তা তো হয়েই গেছে। আজ আমি আর তুই দুজনে মিলে না হয় শিকারে যাব তোর বিয়ে উপলক্ষে। এমনিতেও তো অনেক দিন দুই ভাই মিলে শিকারে যাওয়া হয়ে ওঠেনি। রাতের বেলায় তৈরি থাকিস। বলে ভবানী চলে যান। দাদার কথাটা কিছু অদ্ভুত লাগে হরিশের। বিয়ের আনন্দ হবে শিকারে গিয়ে? দাদা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে হরিশ। পরমেশ্বরীও শিকারে যাওয়ার কথা জানতে পেরে অবাক হন। এ আবার কি? কাল যার বিয়ে হলো আজ সে কিনা যাবে শিকারে? ব্যাপারটা খুব একটা ভালো লাগে না পরমেশ্বরীর। দৌড়ে চলে ভবানীর খোঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। নিজের দাসী সুখিয়াকে দিয়ে কাছারিতে খোঁজ নিয়ে জানতে পারে যে ভবানী ওখানেও নেই। কোথায় গেছে কেউ জানে না। তবে যাওয়ার আগে রশিদকে বলে গেছে রাতে শিকারে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে রাখতে। রশিদের আজকে জলপাইগুড়ি যাওয়ার কথা থাকায় ও কাছারিতেই ছিল সকাল থেকে। এসব শুনে পরমেশ্বরী খুব ভয় করতে থাকে। ও সুখিয়াকে দিয়ে রশিদকে ডেকে পাঠান। রশিদ এলে ওকে অনুরোধ করে পরমেশ্বরী বলেন, তুমিও জমিদার মশাইয়ের সাথে যাও রশিদ, আর আমার হরিশকে তুমি চোখে চোখে রেখো ভাই। ওর কিছু হয়ে গেলে যে আমি মরেও শান্তি পাবো না। ওরা সবাই মায়ের মতো শ্রদ্ধা করত পরমেশ্বরীকে। রশিদ বলে, উনি যদি আমায় নিয়ে না যান আমি কি করে যাব মা? তুমি খুব চেষ্টা করো ওনার সাথে যাওয়ার। একান্তই যদি না নিয়ে যান তাহলে লুকিয়ে ওদের অনুসরণ করো, কেমন? আমার হরিশের জন্য আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি ওকে সব বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করো। রশিদ খুব বিব্রত হয়ে পড়ে পরমেশ্বরীকে কাঁদতে দেখে। বলে, আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। আমার সাধ্যের বাইরে হলেও চেষ্টা করব যে যাতে ওনার কোনো ক্ষতি না হয়। তবে আপনি এত কেন চিন্তা করছেন মা? আমাদের জমিদার মশাই পাকা শিকারী। উনি থাকতে ওনার ভাইয়ের কিচ্ছু ক্ষতি হবে না। তবুও আপনি যখন বলছেন আমি ওনাদের সাথে সাথেই থাকব। কেন জানি না ভয়ানক বিপদের আশঙ্কায় কেঁপে উঠেছিল পরমেশ্বরী। আজ ওদের কাল রাত্রি। পরমেশ্বরী দুপুর থেকেই হরিশ আর রেবেকাকে আগলে নিয়ে নিজের ঘরে বসেছিলেন। কিন্তু রীতি অনুযায়ী সূর্যাস্তের পরেই হরিশকে নিজের ঘরে চলে যেতে হয়। হরিশ বলে, বৌঠান, তুমি ভয় করো না। শিকারে গেলেই দাদা রাগ পড়ে যাবে, দেখো। তাই যেন হয় ভাই, তোমার কথাই যেন সত্যি হয়। তবে আমাকে একটা কথা দাও, দাদা যাই বলুন না কেন আমাকে না জানিয়ে কিছুতেই যাবে না। যাওয়ার আগে অবশ্যই আমার সাথে দেখা করে যাবে। বৌঠানের মাথায় হাত দিয়ে বলে যায় হরিশ যে যাওয়ার সময় অবশ্যই ও দেখা করে যাবে। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও ফেরে না ভবানী। পরমেশ্বরী ভাবে যে ও যখন দেরি করছে তখন বোধহয় সব বুঝতে পেরে মত পাল্টেছেন। তবে ভুল ভাঙতে বেশি দেরি হয় না। সুখিয়া এসে জানায় যে ওরা শিকারে বেরিয়ে গেছেন।
ছোট দাদার ঘরেই নাকি দুজনে তৈরি হয়ে বেরিয়েছেন। পরমেশ্বরী তাড়াতাড়ি ওদের দেখতে পাওয়ার জন্য বারান্দার দিকে ছুটে যান, কিন্তু জানতে পারেন যে ওনারা নাকি কিছু সময় আগেই চলে গেছে। তিনি রেগে সুখিয়াকে বকাবকি করে ওঠে আরও আগে খবরটা না জানানোর জন্য। সুখিয়া জানায় যে ছোট দাদার চাকরের কাছ থেকে সে নাকি এই মাত্রই খবরটা জানতে পেরেছে, আর ছোট দাদা নাকি মায়ের সাথে দেখা করে যাওয়ার কথাও বারবার বলেছিলেন, কিন্তু জমিদার মশাই জোর করে হাত ধরে টেনে নিয়ে গেছেন ভাইকে। পুরো জমিদার বাড়ি থমথমে নিকষ কালো অন্ধকারে ছেয়ে আছে। এদিক ওদিক জ্বালিয়ে রাখা গ্যাস বাতির আলোগুলো আজ যেন বড়ই নিস্তেজ। ঘরের মধ্যে রেবেকাকে বুকে আঁকড়ে ধরে বসে রয়েছেন পরমেশ্বরী। মন যেন আর কিছুই ভেবে উঠতে পারছে না। এমন কেন হলো? উনি উনি কি এমন ভুল করলেন? উনি তো শুধু চেয়েছিলেন যে ওর হরিশ যেন ভালো থাকে। হঠাৎ মনে পড়ে যে আজ সারাদিনে তো পার্বতী একবার ওই মহলে আসেনি। সুখিয়াকে ডেকে বলেন, কাউকে পাঠিয়ে একটু দেখতো পার্বতী কোথায়। বাইজি মহল থেকে শুরু করে পুরো জমিদার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পার্বতীকে কোথাও পাওয়া যায় না। মানুষটা যেন একেবারে অদৃশ্যই হয়ে গেছে। এই খবর পেয়ে ভয়ে কাঁদতে থাকে রেবেকা। পরমেশ্বরীকে বলে, খুড়ি, জমিদার খুড়ো কি চাইতেন না যে আমি বাড়ির বউ হই? কিন্তু জমিদার খুড়ো তো আমাকে খুব ভালোবাসতেন, তাহলে কেন চাইতেন না? ওর কথার কি জবাব দেবে পরমেশ্বরী? ওর মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরেন। ও যে হরিশের বড় ভালোবাসার মানুষ। রেবেকা খুড়ির কোলে মাথা রেখে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে। ওর মাথা কোলে নিয়েই বসে থাকেন পরমেশ্বরী। রাত তখন অনেক হয়েছে, চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বৌঠান বলে ডাকার আওয়াজে দরজার দিকে তাকিয়ে দেখেন হরিশ এসেছে। ও সারা গায়ে পোশাকে চাপ চাপ রক্ত লেগে আছে। পরমেশ্বরী তাড়াতাড়ি রেবেকার মাথাটা নামিয়ে রেখে ছুটে ধরতে যান হরিশকে। হরিশ বলে, আমাকে ধরো না বৌঠান, আমার সারা গায়ে বড় ব্যথা। তখন দাদা জোড়াজোড়িতে তোমার সাথে দেখা করে যেতে পারেনি। তোমার সাথে দেখা না করে যেতে পারবো না তো, তাই এলাম। কোথায় যাবি তুই? এখানে বস, আমি এক্ষুনি কাউকে দিয়ে বিধু কবরেজকে ডেকে পাঠাচ্ছি। ওনার ওষুধ আর আমার সেবায় একদম সুস্থ করে তুলবো তোকে। এই বৌঠান কিচ্ছু হতে দেবে না তোর। তা যে আমার আর হবার নয় বোধ হয় বৌঠান। পরমেশ্বরী আবার কিছু বলতে যায়, এমন সময় কেউ দরজায় ধাক্কা দেয়। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে শুকিয়ে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। কি হয়েছে? এইরকম করছিস কেন? মা, সর্বনাশ হয়ে গেছে গো মা, ছোট দাদাকে বাগে ধরে নিয়ে গেছে। মাথাটা ঘুরিয়ে ওঠে পরমেশ্বরী, বলেন, কি ছাতা বলছিস? এই তো ছোট দাদা আমার ঘরে রয়েছে, আমি তোকে এক্ষুনি ডাকতাম বিধু কবরেজকে ডাকার জন্যে। সুখিয়া ভয়ে ভয়ে বলে, কি বলছেন মা? ঘরের দরজা তো বন্ধ ছিল। হো, তোর বিশ্বাস হচ্ছে না তো? তবে আয় দেখ, ভেতরে দেখে যা। বলে ঘরে এসে দেখেন কেউ নেই, শুধু রেবেকা ওদের কথার শব্দে উঠে বসে আছে। রেবেকা জিজ্ঞাসা করে, কি হয়েছে খুড়ি? খুড়োরা ফিরে এসেছেন? ওখানেই মাথা ঘুরে পড়ে যান পরমেশ্বরী। একটু পরে সুখিয়াকে ধরে উঠে বসে পাগলের মতো কাঁদতে কাঁদতে বলেন, এই খবর তোকে কে দিল? সুখিয়া বলে, রশিদ দাঁড়িয়ে আছে মা, দেখা করবে বলে। পাগলের মতো দৌড়ে রশিদের কাছে যান তিনি।
যদি হরিশের বেঁচে থাকার কোনো খবর পান ওর কাছ থেকে। পরমেশ্বরীকে দেখেই রশিদ কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, পারলাম না মা, ছোট দাদাকে বাঁচাতে পারলাম না। আমাকে বলতে হয়নি মা, অন্যদের সাথে আমাকেও নিয়ে যান জমিদার মশাই। এর আগেও শিকারে যাওয়ার সময় কয়েকবার অন্য লোকদের সাথে আমিও গিয়েছিলাম, তো তখন দেখেছি যে ছোট দাদাকে সাথে নিয়ে গেলে যেখানে টোপ বেঁধে রাখা হতো তার কাছের মাচানে না উঠিয়ে একটু দূরের মাচানে ছোট দাদাকে ওঠাতেন জমিদার মশাই। কিন্তু আজকে ছাগলটাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল তার সামনের মাচানেই দুজনে একসাথে উঠেছিলেন। ছাগলের আওয়াজে আর আশেপাশে ছিটিয়ে রাখা রক্তের গন্ধে বাঘ যখন আসে, কিভাবে যেন ছোট দাদা মাচানের উপর থেকে নিচে বাঘের সামনে পড়ে যান। জমিদার মশাই গুলি ছোড়েন, কিন্তু আজ ওনার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়ে বাঘের গায়ে লাগেনি মা, সামনের গাছে গিয়ে লেগেছে। ছোট দাদা খালি হাতেই বাঘের সঙ্গে লড়াই করার চেষ্টা করেন। আমিও মাচানে সবার আগে লাফিয়ে দৌড়ে নেমে যাই। ততক্ষণে ছোট দাদা অনেকটাই কাবু হয়ে পড়েছেন। আমি ওদের উপর ঝাঁপিয়ে পড়লে আমার পায়ে থাবা বসিয়ে বাঘটা ছোট দাদার গলা কামড়ে ধরে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। সবাই এত অপ্রত্যাশিত ঘটনায় একেবারে হতভম্ব হয়ে গেছে। অনেক খুঁজেও আর ছোট দাদাকে ওরা পায়নি। জমিদার মশাইও বন্দুক হাতে ওদের পেছনে দৌড়তে দৌড়তে কোথায় যে চলে গেলেন, আমরা অনেক খুঁজেও ওনাকে পেলাম না। রশিদের পা বাঘের থাবায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় দাঁড়িয়ে আর কথা বলার ক্ষমতাও ছিল না ওর। কখন যেন রেবেকা ওদের পেছনেই চলে এসেছিল। এসব কথা শুনে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে ও। আজ আর ওকে তোলবার কেউ নেই। ওর জীবনের এই কাল রাত্রি শেষ হয়েছিল মৃত্যুতে গিয়ে। এক অভিশপ্ত রাত্রি শেষ হয়ে আর এক অভিশপ্ত দিনের সূচনা হলো পার্বতীর মৃত্যুতে। ভোরবেলাতেই পার্বতীর শরীর ভেসে উঠল বাইজি মহলের সামনের বড় পুকুরে। কখন জলে ডুবলো পার্বতী, কিভাবে, কারো কাছে এর জবাব নেই। ঘরের মেঝেতে পাথর হয়ে বসে আছেন পরমেশ্বরী। সামনেই অসাড় হয়ে পড়ে আছে অভাগী রেবেকা। বিধু কবরেজ ওর জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে চলেছেন। পরমেশ্বরীর চোখে জল পড়ে পড়ে শুকিয়ে গেছে। বড় ছেলে এসে মাকে সামলাতে চেষ্টা করলেও সেদিকে নজর নেই পরমেশ্বরীর। বিধু কবরেজের অনেক চেষ্টার পরে জ্ঞান ফেরে রেবেকার। পাগলের মতো খুঁড়িকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ও। বেলার দিকে আরও একটা খারাপ খবর পান পরমেশ্বরী। রাধা গোবিন্দের মন্দিরের পুরোহিত মশাইয়ের ছেলে এসে জানায়, কাল রাতে ঘরে ঘুমের মধ্যে ঠাকুরমশাই বিষধর সাপের কামড়ে মারা যান। কিভাবে ঘরে বিষধর সাপ ঢুকেছিল ওরা সেটা বুঝতে পারেনি, আর সাপটাকে নাকি খুঁজেও পাওয়া যায়নি। এত অকাল মৃত্যুর আঘাতে জমিদার বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে রয়েছে। জমিদার ভবানী কিশোর রায় এখনো নিজের মহলে ফিরে আসেননি। পরমেশ্বরী শোকে পাথর হয়ে ভাবতে থাকেন, তবে উনি কি ভবানীর চোখের দৃষ্টিকে ভুল বুঝেছিলেন? রেবেকার কোনো অনিষ্টই কি উনি করতেন না? মুখে যাই বলে থাকুক না কেন, কিছুদিন পর ঠিকই ভাইয়ের ভালোবাসাকে মর্যাদা দিয়ে রেবেকাকেই বাড়ির বউ করে আনতেন। এভাবেই নিজের মনে নিজেকে ধিক্কার দিতে থাকেন পরমেশ্বরী। সুখিয়া দুধ আর ফল এনে খাওয়ার জন্য পিড়াপিড়ি করলেও কিছুতেই সেটা মুখে তুলতে পারেন না পরমেশ্বরী। কেবলই মনে হতে থাকে এইসব ঘটনাগুলো দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। রেবেকাকে জোর করে একটু দুধ ছাড়া আর কিছুই খাওয়াতে পারেননি। সকালবেলা অনেকজন মিলে জঙ্গলে খুঁজেও হরিশের শরীর বা জমিদার মশাই কাউকেই পাওয়া যায়নি। দুপুর গড়িয়ে সন্ধে আর সন্ধে গড়িয়ে রাতের দিকে পাড়ি দিল বিধুরা পৃথিবী। বিষণ্ণতায় ভরা বাতাস সারা জমিদার বাড়িকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। তখন বেশ রাত।
পরমেশ্বরীর দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ হলো। ধরফর করে উঠে বসলেন পরমেশ্বরী। পাশে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত মেয়েটা কেঁদে কেঁদে অকাতরে ঘুমিয়ে পড়েছে। স্নানের জলে একদিনের লাগানো সিঁথির সিঁদুর ধুয়ে গেলেও পুরো বেরং হয়নি এখনো। লাল আভার পরশটা এখনো লেগেই রয়েছে। আধজাগা হয়েই ছিলেন পরমেশ্বরী। উঠে গিয়ে তাড়াতাড়ি দরজাটা খোলেন। দৌড়ে সুখিয়া ঘরে এসে বলে, জমিদার মশাই কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে এসেছেন বাইরের মহলে। আমি খবরটা দিতে আসার সময় দেখলাম উনি এদিকেই আসছেন। বলে আর দাঁড়ালো না সুখিয়া। পরমেশ্বরীর বুকটা কেমন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। আবার কিছু খারাপ হতে যাচ্ছে না তো? রেবেকাকে ডেকে বুকে চেপে ধরেন। এই সময় ভবানী এসে ঘরে ঢুকে পরমেশ্বরীকে বলেন, ও এখনো এখানে কেন? পরমেশ্বরী ধীরে ধীরে জবাব দেন, এই অবস্থায় কোথায় যাবে ও? ওর জায়গা এটা নয়। ও থাকবে বাইজি মহলে, আমার বাঁধা বাইজি হয়ে আমার আর আমার বন্ধুদের একটু মনোরঞ্জন করবে। রেবেকা বলে ওঠে, আপনি আমার সাথে এরকম কেন করছেন জমিদার খুড়ো? আমি কি কোনো দোষ করেছি? ও সরল প্রশ্নের জবাবে ভবানী বলে, আমি তো আর খুঁড়ো না। তোমার বাবার পিসি যে খেলা খেলেছে, আমার সাথে তুমিও সেরকমই এক খেলায় মেতে আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। পরমেশ্বরীর দিকে তাকিয়ে বলে, আর তুমি হয়েছো তার সাথী। তোমাকে আমি না করেছিলাম, আমার কোনো কথাই কিনা শুনলে না। এর শাস্তি তোমার সারা জীবন ভোগ করতে হবে। ভবানী এসে পরমেশ্বরীকে ঠেলে সরিয়ে দিয়ে রেবেকার হাত ধরে টেনে তোলেন। পরমেশ্বরী বাধা দিয়ে বলেন, ও আপনার ছোট ভাইয়ের বউ, ওর সাথে এরকম করা আপনার শোভা পায় না। আপনার কথা আমি শুনিনি, শাস্তি আমাকে দিন। ভবানী জোরে ঠেলে ফেলে দেন পরমেশ্বরীকে। দেওয়ালে মাথাটা ঠুকে গিয়ে রক্ত পড়তে থাকে। রেবেকা হাত পা ছুড়ে চিৎকার করে বলতে থাকে, এই কি করছেন? আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ওরিয়া বলে চিৎকার করে ওঠে ভবানী। মাথা নিচু করে চোখ মুছতে মুছতে হাতে দড়ি নিয়ে ঢোকে ভবানীর খাস চাকর হরিয়া। ওর হাত থেকে দড়ি নিয়ে রেবেকার হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলেন। চিৎকার থামাতে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারে রেবেকার গালে। দুর্বল শরীর এই আঘাত আর সহ্য করতে পারে না, অচেতন হয়ে পড়ে সে। রেবেকাকে কাঁধে তুলে নিয়ে বের হতে চায় ভবানী। এই সময় পরমেশ্বরী ভবানীর পা জড়িয়ে ধরে বলে, এত বড় অপরাধ আপনি করবেন না। অভিশাপ লাগবে যে আমাদের বংশে। এই পাপে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। এত বড় অপরাধের বোঝা বংশ পরম্পরায় বয়ে বেড়াতে হবে। এত বড় অপরাধ আপনি করবেন না। পা ঠেলে দিয়ে পরমেশ্বরীকে সরিয়ে বেরিয়ে যায় ভবানী। পরমেশ্বরী পাগলের মতো রেবেকাকে আঁকড়ে ধরে ছাড়ানোর জন্য ভবানীর পেছন পেছন দৌড়তে থাকে। তখন ভবানী ওকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে রেবেকাকে নিয়ে চলে যান। ভোরের আলো ফোটার বেশ খানিকটা পরে সুখিয়া বাইরে থেকে দরজা খুলে এসে ঘরে দেখে পরমেশ্বরী তখনও মেঝেতে বসে রয়েছে। ও পরমেশ্বরীকে গিয়ে বলে, মা, জমিদার মশাইয়ের রাখা নতুন একজন লোক এতক্ষণ আপনার দরজার সামনে দাঁড়িয়েছিল, ভেতরে আসতে দিচ্ছিল না আমায়। জমিদার মশাই নাকি বারণ আছে। পরমেশ্বরী শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। সুখিয়া বলে, বাইরে অনেকক্ষণ ধরে ওরিয়া দাঁড়িয়ে আছে, দেখা করবে বলে। ওকে পাঠিয়ে দেব? পরমেশ্বরী কোনো সাড়া দেন না, একইভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকেন। সুখিয়া কি একটু বুঝে জানি না, দূরে দাঁড়িয়ে থাকা হরিয়াকে দরজার কাছে ডেকে নিয়ে এসে বলে,
এই দরজার বাইরে থেকেই যা বলবার বলো, মায়ের শরীর অত ভালো না। বলে সুখিয়া ঘরে এসে ঢোকে। পরমেশ্বরীর কাছে এসে ওর মাথার ক্ষত পরিষ্কার করে দিতে থাকে। হরিয়া দরজার বাইরে দাঁড়িয়ে বলে, মা, আমার দোষ নেবেন না মা। জমিদার মশাই যা আমাকে দিয়ে করালেন সেটা আমি করতে চাইনি, কিন্তু আমরা তো আর নিজের ইচ্ছে মতো চলতে পারি না। আমি এরকম কাজ করব না বলতে গিয়ে কাল মারও খেয়েছি। বাইজি মহলের সামনে নতুন একজন পাহারাদার বসিয়েছেন জমিদার বাবু। সারা রাত উনি বাইজি মহলে ওনার 3 বন্ধুর সাথে হুল্লোড়ে মেতেছিলেন। আমাদের কারোরই ভেতরে যাওয়ার অনুমতি ছিল না। আমরা বাইরে থেকে বাকি রাতে নতুন মায়ের চিৎকার শুনতে পেয়েছি মা। সহ্য করতে না পেরে কানে হাত চাপা দিয়ে থাকতে হয় আমাদের। বলতে বলতে হরিয়া চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। আমাকে ক্ষমা করুন মা, আপনি তো জানেন আমাদের ক্ষমতা আর কতটুকু। এতক্ষণ চুপ করে থেকে পরমেশ্বরী বলে, আমাকে জমিদার মহলে একটু নিয়ে যেতে পারবে? সুখিয়া বলে ওঠে, এ কি বলছেন মা, এই শরীরে, এই অবস্থায়? আমি ওর সাথে কথা বলছি সুখিয়া। সুখিয়া চুপ করে যায়। কি পারবি নিয়ে যেতে? কি করে যেটা করব মা, আমাদেরকে যে ও ভেতরেই যেতে দিচ্ছে না। শুধু যা দরকার নতুন দারোয়ান আমাকে বলে দিলে আমি গিয়ে ওর হাতে দিয়ে আসছি। তাছাড়া ওরা এখনো সবাই ওইখানেই রয়েছেন। ওরা সবাই চলে গেলে আমি তখন নিশ্চয়ই চেষ্টা করব। পরমেশ্বরী বলেন, যেই মুহূর্তে ওরা সবাই এই জমিদার বাড়ির বাইরে বের হবে তখনই আমাকে খবর দেবে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে হরিয়া চলে যায়। এক বিন্দু জলও কেউ খাওয়াতে পারে না তাকে। বারবার সুখিয়াকে পাঠান ওদের বেরিয়ে যাওয়ার খবর আনতে, কিন্তু দুপুর প্রায় শেষের দিকে তাও প্রত্যাশিত খবর এসে পৌঁছয় না ওর কাছে। পরমেশ্বরী ভেবেছিলেন যে বন্ধুদের সাথে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবেন ভবানী। খবর পেয়েছেন যে দুপুরের খাওয়া দাওয়াও নাকি ওই মহলেই করেছেন ওরা, কিন্তু এখন ওরা যাচ্ছে না কেন? অধৈর্য হয়ে উঠছে পরমেশ্বরী। রিবিকার আওয়াজও নাকি আর শোনা যাচ্ছে না। শেষ পর্যন্ত মেয়েটাকে মেরেই ফেললো না তো? মাঝে মাঝে কেমন মাথাটা যেন তালগোল পাকিয়ে যাচ্ছে পরমেশ্বরী। মনে হচ্ছে হরিশ যেন বলছে, উঠান, রিবেকার কি হয়েছে বলো দেখি, আজ এত দেরি করছে কেন আসতে? আবার কখনো শুনতে পাচ্ছেন শীষ বাজিয়ে লাফিয়ে লাফিয়ে ওর নিজস্ব চলার ভঙ্গিতে রেবেকা আসছে। এই তো ওর সামনে দুটিতে সমানে খুনসুটি করে চলেছে। তেমনই চলছে পাল্লা দিয়ে দুজনে দুজনের বিরুদ্ধে নালিশের সমারোহ। খালি ঘরে হেসে ফেলেন পরমেশ্বরী। হরিশটা আর কোনো দিন বড় হবে না। রেবেকা এলেই ওর সাথে একদম বাচ্চা হয়ে যায়। এমনি কত বই পড়া, বিজ্ঞ বিজ্ঞ কথা শোনানো হয় আমায়। হঠাৎ পরমেশ্বরীর মনে পড়ে, এসব এসব কি ভাবছি আমি? কোথায় হরিশ, কোথায় বা রেবেকা? সব তো টুকরো টুকরো হয়ে গেছে। আমি তো ওদের রক্ষা করতে পারিনি। সম্বিত ফিরে পেয়ে পাগল হয়ে ওঠেন পরমেশ্বরী। ভাবেন, না, কারোর দ্বারাই আর কিচ্ছুই হওয়ার নেই। ভালো করে মাথাটা ঘোমটায় মুড়ে একটা হালকা আলোয়ান আলনা থেকে টেনে নিয়ে ভালো করে গায়ে জড়িয়ে নেন পরমেশ্বরী। তারপর পা টিপে টিপে বেরিয়ে আসেন ঘর থেকে। চারিদিক পুরো থমথম করছে। আশেপাশে তিনি কাউকে দেখতে পান না। ধীরে ধীরে এগিয়ে চলেন বাইজি মহলের দিকটায়। যদি এখনো গিয়ে অন্তত মেয়েটাকে বাঁচাতে পারেন। হরিশকে তো আর বাঁচাতে পারেননি। রেবেকাকে বাঁচাবার শেষ চেষ্টা একবার তাকে করতেই হবে। পরমেশ্বরী কখনো এভাবে একলা বাড়ির বাইরে বের হয়নি। বাইজি মহলেও বাড়ির বউদের যেতে নেই, কিন্তু পরমেশ্বরীর কাছে যে আর কোনো উপায়ই নেই। বাইজি মহলের সামনেটায় মোটা তাগড়াই চেহারার একটা লোক বারান্দায় বসে লাঠিতে ভর দিয়ে চিমোচ্ছে।
লোকটার পাশ দিয়ে ভেতরে ঢোকে পরমেশ্বরী। বিশাল বড় একটা ঘর, ঝাড়বাতি, ছবি, দেওয়ালের ধারে ধারে শ্বেত পাথরের তেপায়ার ওপর পেতলের ফুলদানিতে ফুল দিয়ে সাজানো। ভেতরে বেশ কয়েকজনের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর সাথে যেন একটা গোঙানির আওয়াজও শোনা যাচ্ছে। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যান পরমেশ্বরী। একটা লম্বা টানা বারান্দার পাশে বেশ কয়েকটি ঘর। দুটো ঘর পার হয়ে একটা ঘরের খোলা দরজার সামনে দাঁড়িয়ে পড়েন পরমেশ্বরী। এতক্ষণে শুকিয়ে থাকা চোখে গড়িয়ে পড়ে অশ্রু। বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রেবেকা। সারা দেহের দাগড়া দাগড়া দংশন চিহ্নগুলি। বাঘের কামড়ের থেকে এটা কম যন্ত্রণাময় নয়। সুরাপানের উন্মাদনায় মত্ত মানুষগুলোকে অনেকটা হিংস্র জন্তুর মতোই দেখাচ্ছে। মানুষ নাকি ভগবানের সৃষ্ট শ্রেষ্ঠ জীব, কিন্তু এ তার কোন শ্রেষ্ঠত্ব? এরা তো নরকের কীটের থেকেও নিকৃষ্ট। আর এই নরকের সৃষ্টিকারী তো ওর স্বামী নিজে। আর সহ্য করতে পারেন না পরমেশ্বরী, অমানুষিক জোরে চিৎকার করে ওঠেন। চারজনই মুখ ফিরিয়ে তাকায় ওদিকে। ভবানী বিশ্বাসই করে উঠতে পারেন না যে জমিদার পরিবারের বউ হয়ে এত বছর পরে ভালো মতো আবরণ ছাড়াই পরমেশ্বরী এখানে চলে এসেছে। ভবানী রাগে অন্ধ হয়ে ছুটে এসে প্রচন্ড জোরে পদাঘাত করতে থাকে পরমেশ্বরীকে। শেষবারের মতো চেঁচিয়ে ওঠেন পরমেশ্বরী, বলেন, যে নারকীয় অপরাধ করে আজ আপনি এই বংশকে কলুষিত করে তুলে এক জঘন্য রোগের সৃষ্টি করলেন, তার হাত থেকে আপনার পরবর্তী প্রজন্ম রেহাই পাবে না। আবার একটা পদাঘাত এসে পড়ে পরমেশ্বরীর মুখের ওপর। যন্ত্রণায় চেতনা হারাবার আগে পরমেশ্বরী দেখতে পান মরা চোখের দৃষ্টি নিয়ে মাথাটা অল্প একটু তুলে তার দিকে তাকায় রেবেকা। দুর্বল অসহায় একটা হাত অতি কষ্টে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, খুড়ি, বড় যন্ত্রণা। আবার ওর মাথাটা বিছানায় এলিয়ে পড়ে, আর হাতটা ঝুলতে থাকে বিছানার বাইরে। আর জ্ঞান থাকে না পরমেশ্বরী। জানা যায় যে তারপর কয়েক মাস পরমেশ্বরী বদ্ধ উন্মাদ অবস্থায় বেঁচেছিলেন। সবসময় হরিশ আর রেবেকার সাথেই নাকি তিনি কথা বলতেন। ওই অত্যাচারে রেবেকাও নাকি মারা যায়। তবে ওর সব দেহ আর কেউ দেখতে পায়নি। ভবানীর বন্ধুরা চলে গেলেও আরও কয়েকদিন বাইজি মহলেই থাকেন ভবানী। তারপর ওই মহল বন্ধ পড়ে থাকে যতদিন ভবানী বেঁচেছিলেন ততদিন। এরপরেও বেশ কিছু বছর প্রজাদের উপর নানা অত্যাচার চালিয়ে বেঁচেছিলেন ভবানী। আর সব থেকে বড় অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হলো ভবানী কিশোর রায়ের মতো শিকারীরও মৃত্যু হয় শিকার করার সময় বাঘের কামড়ে। একটা দীর্ঘশ্বাসের সাথে পিসিমাই বংশের ঘৃণিত কাহিনী শেষ করলেন। তখন বিকালের গোধূলি আলোয় ঘর ভরে রয়েছে। কত বছর আগের ঘটনার স্মৃতিচারণেও বিষণ্ণতার আবেশ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমি মাথা নিচু করে বসেছিলাম। এত বেদনায় চোখের জল বাঁধা মানছিল না। এদের মধ্যে এত নৃশংসতা। আমি পিসিমাকে বললাম, আচ্ছা, আমি ওকে দেখতে পাই কেন পিসিমা? ও কি চায় আমার কাছে? পিসিমা বললেন, জানি না তো মা, ও কি চায়। তবে বাড়ির অনেক বউকেই ও দেখা দিয়েছে। দাদামণি বললেন, আমার মাও দেখতে পেতেন পিসিমা, বাবা কিছুতেই মানতে চাইতেন না। আমি জানি রে বিনোদ, আমরা দুজনেই তো প্রায় সমবয়সী ছিলাম। আমরা নিজেদের মনের কথা কেউ কারোর কাছে লুকিয়ে রাখতে পারতাম না। আমি পিসিমাকে বললাম, আমাকে কিন্তু আটকানো যাবে না পিসিমা। একটু শরীরটা ভালো হলেই আমি আবার বড়দি আর বাবার সেবা যত্ন করতে যাব। দাদামণি বললেন,
আবার এক্ষুনি এসবের মধ্যে জড়ানোর কি দরকার মেমরানি? দাদামণি, আমি ছোট হলেও মানুষ তো। আর তাছাড়া এ কদিনে আমার অভিজ্ঞতা আমাকে অনেক বড় করে তুলেছে। যা কোনো দিন কল্পনাও করতে পারিনি তাই আমার সাথে ঘটেছে। আর বড়দি আমার থেকে কতটুকুই বা বড়। ওকে দেখে আমি কিছুতেই স্থির থাকতে পারবো না। ও আমাকে বোন বলেছে, তার মর্যাদা তো আমাকে রাখতেই হবে। পিসিমা বললেন, এই বাড়ির সবাই আজ যেরকমই হোক রে, আমার প্রবাল আর বিনোদ হীরের টুকরো ছেলে। প্রবাল ভালো বলেই আমি ওর জন্য তোর মতো লক্ষ্মী নিয়ে এসেছি। এই বংশে ভাইয়ে ভাইয়ে বিরোধ, বৌদের উপর অত্যাচার বংশ পরম্পরায় তো চলেই আসছে। তবে নীতিজ্ঞানহীন মানুষের অবশ্য অসুবিধা নেই। যেমন তোর শাশুড়ি তো তার বড় উদাহরণ। দেখ, পৃথিবীর বুকের সন্ধ্যার আলো ফুরালে ওদের বিষণ্ণ আসর শেষ হয়। দুদিন পর আমি একটু সুস্থ হয়ে উঠলে আবার গেলাম বাবা আর বড়দির কাছে। দুজনেই আমাকে দেখে খুব খুশি হয়ে উঠলেন। বড়দি তো জল ভরা চোখে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে আমাকে জড়িয়েই ধরলেন। আমি ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে ও চুপচাপ আমার বুকে মুখ গুজে পড়ে রইল। দিনের বেশিরভাগ সময়টা এখন এখানেই কেটে যায় আমার। আমার শ্বশুর মশাইও আমাকে কিছুক্ষণের জন্য পেয়ে কত গল্প করেন। ওনার আর কাকামণির শিকারের গল্প। বাবা নাকি খুব একটা ভালো শিকারী ছিলেন না। ওদের বংশের শিকারের মান রেখেছিলেন নাকি কাকামণি। শিকার করতে উনি খুব ভালোবাসতেন। তবে 10-11 বছর ধরে আর শিকার করেন না। আইন অনুযায়ী শিকার এখন বেআইনি। বাবা এসব গল্প করার সময় নিজের মনেই বিড়বিড় করে বলতে থাকেন, আইন করে শিকার বন্ধ হয়েছে, খুবই ভালো হয়েছে। নিরীহ পশুদের বিনা কারণে নিজের আনন্দের জন্য এভাবে মারা একেবারেই আমার পছন্দ ছিল না। তাছাড়া এই শিকারের নাম করেই তো আমাকে ওরা পঙ্গু করলো। নিজের মনেই যখন বলছেন তখন এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে বলে মনে হলো না। তবে এই কাকামণি মানুষটাকে আমার একেবারেই সহ্য হয় না। কাকামণি আর শাশুড়ি মাকে যতদূর সম্ভব আমি এড়িয়ে চলতেই চেষ্টা করি। সেদিনের ঘটনার পর সুযোগ পেলেই কিছু বিদ্রুপাত্মক কথা ছুড়ে বলা বাদে আর সেরকম কিছু আমায় বলেন না। আমার তো ওদের দিকে তাকাতেও ঘৃণা করে। যদিও কথাগুলো বড়ই জ্বালা ধরায়, তবুও একটু সহ্য করে নিতেই হয়। সেদিন বড়দির ঘর থেকে বেরিয়ে আমি পায়ে পায়ে পুকুরের পাড় দিয়ে বাইজি মহলের দিকে এগিয়ে যেতে লাগলাম। সেদিন তো এদিকেই নিয়ে এসেছিল মেয়েটা আমাকে। আরও খানিকটা এগিয়ে গেলাম পুকুরের পাশটা দিয়ে। সেই বিশাল দালান মতো জায়গাটায় এসে পড়লাম। বিরাট দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি যে ভেতরে ঢুকবো কিনা। এমন সময় সেই ঠান্ডা হাওয়াটা আমার শরীরের উপর দিয়ে বয়ে ভেতরের হাড় অবধি কাঁপিয়ে দিয়ে গেল। কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার। পুরো মহল জুড়ে প্রচুর শুকনো পাতা ছড়িয়ে রয়েছে। এদিক ওদিক অনেক ঝোপঝাড়ও হয়ে রয়েছে। একটা খসখস আওয়াজ পেয়ে সেদিকে তাকিয়ে দেখলাম আমার দেওর প্রবীর ওই বড় দালানের ভেতর থেকে বেরিয়ে এলো। খুব অবাক লাগলো। ওকে তো বাড়ির ভেতরে প্রায় দেখতেই পাই না। কখন থাকে কখন থাকে না তাও বুঝতে পারি না। ও আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো। নিজের জিভের চাপে উপরের ঠোঁটটা ফুলিয়ে মুখে একটা বিশ্রী হাসি ফুটিয়ে তুলে আমাকে বলল, আরে বাবা, আমার সুন্দরী বৌমনি এদিকে যে, কি ব্যাপার? আজও লাল চোখটা বেশ খোলাই রয়েছে। ওর এই চোখের দৃষ্টি আমার পুরো শরীর জুড়ে জুড়ে ঘুরে বেড়াতে লাগলো। মনে হলো গালে ঠাস করে একটা চড় বসাই। এরা কি কোনো সভ্যতাই শেখেনি? আমি বললাম, কেন, এদিকে আসা বারণ নাকি? এই প্রথম আমি ওর সাথে মুখোমুখি কথা বললাম।
ও বলল, আরে না না, তোমার জন্য আবার কিছু বারণ আছে নাকি? কিন্তু এই জায়গাটা যে খুব একটা ভালো না। কেন, কি আছে এখানে? ওখান থেকেই তো তুমি বের হয়ে এলে। সব বিষয়েই তোমার বড় কৌতূহল না? বড় বউয়ের সেবা করে এখনো কৌতূহল মেটেনি তাহলে? মানে কি বলতে চাইছোটা কি তুমি? এর মধ্যে বর্দি আসছে কোথা থেকে? ও খুব বাজেভাবে হেসে উঠল। বর্দি? তা ভালো ভালো। আসলে এখানে মেয়েরা একবার ঢুকলে না আর বেরিয়ে আসতে পারে না। কি এমন আছে ভেতরে যে তুমি এসব কথা বলে আমাকে আটকাচ্ছ? কি দেখাতে চাইছো না তুমি আমাকে? এই সময় পেছন থেকে দাদামণির আওয়াজ, ওই নোংরা ঝোপঝাড়ের মধ্যে কি আর এমন থাকবে মেমরানি? কিন্তু এদিকে এসেছো কেন? আমার দেওর মেমরানি বলে খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। দাদামণির দিকে তাকিয়ে বলল, পারো বটে তোমরা, সামলাও তোমার এই সুন্দরী মেমরানিকে। এত বেশি আদিক্ষেতায় আবার কাল ডেকে এনো না। অবশ্য আমায় আবার ভেবে বসো না, সবার চোখে তো আমি সব খারাপ কাজ করি। বলে জ্ঞান খিখি করে হেসে বলে, আর একজন তো এদিকে হামলে পড়ে রয়েছে। তলে তলে তার তো আবার সবই চলে। এদিকে কিনা যত দোষ আমার। আরে পারলি না কেন নিজেরটা সামলাতে? বেশি দিন তো আবার সেটা দিয়েও চললো না। কি দাদামণি ঠিক বলিনি? দাদামণি বলেন, ঠিক আছে, তুই এখন যা। আরে শোনো না, তুমি তো আমার বাবার বড় সুপুত্র, আমার কথা শুনতেই যাও না। আমার কোথায় ভুল তুমি বলো? পিসিমা বংশের রোগ বলে বলে অস্থির করে না। সেই জন্যই তো আমি ঠিক করেছি কাকামণির মতো বিয়েই করব না, এই এসব নিয়েই থেকে যাব। দাদামণি বললেন, ঠিক আছে, সবই তো শুনলাম, এবারে অন্তত ঘরে যা। হো, তোমার বোধহয় বড় অসুবিধে হচ্ছে না দাদামণি? বলে মুখে টকটক করে একটা আওয়াজ করে হাসতে হাসতে বলে, ফ্যাবলাকান্ত মেজদাটা আমার জীবনের কোনো মজাই বুঝলো না, কেবল খালি বই মুখে পড়েই পড়ে থাকলো। সহ্যের সীমা ছাড়ালো আমার। ওর অনেক কথাই আমি বুঝে উঠতে না পারলেও ওর এই নোংরা ইঙ্গিতটা বুঝতে আমার কোনো অসুবিধেই হয়নি। তাই চেঁচিয়ে উঠলাম, ঠাকুরপো! আপনারা শুনছিলেন লেখিকা স্বাতী চক্রবর্তীর লেখা জমিদার বাড়ির আনাচে কানাচে গল্পটির দ্বিতীয় পর্ব। এই গল্পের তৃতীয় বা অন্তিম পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আজকে তবে এ পর্যন্তই। নমস্কার।